খবর পেলাম স্কুলে একজন নাকি শিক্ষক নেবেন। যদি রাজি থাকে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। স্কুলের নামটা শুনে আমি রাজি হয়ে গেলাম, কারণ আশিসের মুখে ওই স্কুলের সুখ্যাতির কথা অনেক শুনেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আশিস ছিল আমার সহপাঠী। আমি থাকতাম ভবানীপুরের বাড়িতে, আশিস থাকতো হোস্টেলে। ওদের বাড়ির সাথে আমাদের দীর্ঘদিনের আত্মীয়তা। আশিস একবার আমাদের বাড়িতে বেড়াতে এলো তার বোন সঙ্গে তৃপ্তিকে নিয়ে। তৃপ্তি তখন স্কুলের গণ্ডি পেরিয়ে সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে। হাসি ঠাট্টা গল্প গুজব ঘুরে বেড়ানোয় আমরা বেশ মেতে উঠলাম। দারুণ ভালো মেয়ে সে, যেমন দেখতে ভালো তেমন ভালো ব্যবহার তার। তার মুখের হাসির দীপ্তি ও চঞ্চলতায় সারা বাড়ি যেন প্রাণ চঞ্চল হয়ে উঠল। একদিন সন্ধ্যায় আমি ও আশিস খোলা ছাদে বসে গল্প করছি। তৃপ্তি গরম আলুর চপ আর মুড়ি আম আচারের তেল দিয়ে মেখে নিয়ে এসে বলল, চলো এসব খেতে খেতে আজকে আমরা জমিয়ে গল্প করব। কথা প্রসঙ্গে সে বলল, বেশ কয়েকদিন এখানে থেকে তোমাদের খুব জ্বালালাম, কাল সকালে চলে যাচ্ছি। সুন্দরবনের ভাষাগুড়গুড়িয়া গ্রামে আমাদের বাড়ি। সকালে বের হলে সেখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হয়তো আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। মনে করো একজন দুষ্টু বোন এসেছিল, ভীষণ কষ্ট দিয়ে গেল। কথাগুলো বলতে বলতে তৃপ্তির গলা কেমন যেন ভারী হয়ে আসে। আমি বললাম, এ কথা কেন বলছো? সে বলল, সুন্দরবনের গ্রাম মানে নদ নদী গাছপালা জীবজন্তু। আর আমি বললাম, সুন্দরী গাছও তোমারই মতো। তৃপ্তি লজ্জা পেয়ে বলল, তুমি কি যে বলো। আমি বললাম, আমার গ্রাম ভীষণ ভালো লাগে, দেখবে একদিন হঠাৎ তোমার বাড়িতে গিয়েই হাজির হয়েছি। তৃপ্তি হাসতে হাসতে বলল, আহা, তখন যে কি আনন্দ হবে তা আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। এবার সেই সুযোগ এসেছে। স্কুলটি তৃপ্তিদের বাড়ির কাছাকাছি একটি গ্রামের। স্থির করলাম প্রথমে তৃপ্তিদের বাড়ি যাব, তারপরে স্কুলের ব্যাপারে যোগাযোগ করব নয়। তাই একদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। রায়দিঘিতে যখন পৌঁছালাম তখন বেলা দুপুর। এখান থেকে ভাষাগুড়গুড়িয়া অনেকটা পথ। যন্ত্রচালিত নৌকা বা ভুটভুটিতে চেপে সেখানে যেতে হবে। নৌকোয় যাতায়াত নির্ভর করছে নদীর জোয়ার ভাটার উপর, কারণ নদী এত অগভীর যে জোয়ার ছাড়া নৌকো যেতেই পারবে না। সন্ধ্যা 5টায় ভুটভুটি যাত্রা শুরু করলো। যাত্রীরা কেউ কেউ বসে আছেন ভুটভুটির ওপরের ছোট্ট ঘরটায়, কেউ বা পাটাতন বা কেউ ছইয়ের ওপর দাঁড়িয়ে আছে। আমি ভুটভুটির মাঝির কাছে দাঁড়িয়ে থেকে নদীর দু তীরের অপরূপ দৃশ্য দেখতে লাগলাম। জ্যোৎস্না রাত্রি, চাঁদের আলোর রূপালি নরম রেশমি ওড়নায় ঢেকে গেছে গাছপালা বন জঙ্গল। মেঘপরীরা শুভ্র মেঘের ডানা মেলে শীতের শান্ত আকাশে যেন সাঁতার কাটছে। ঝোপঝাড়ের গভীরে অস্পষ্ট আলো আঁধারির গোপন ইন্দ্রজাল। যাত্রীদের কাছ থেকে জানলাম ভুটভুটি নদীর যে ঘাটে বাঁধবে সেখান থেকে আশিসদের বাড়ি কাছাকাছিই হবে। ভুটভুটি থেকে নেমে ডাঙায় উঠলাম। এক তরুণীকে আমার সামনে হেঁটে যেতে দেখলাম। তাকে বললাম, আপনি আশিস বা তার বোন তৃপ্তিকে চেনেন? সে মাথা নেড়ে জানালো চেনে। তার সাথে হাঁটা শুরু করলাম, অনেক গল্পও করে ফেললাম। সে শুধু আকারে ইঙ্গিতে সব ভাষার উত্তর দিল। ভাবলাম বোবা নয় তো, তাই কোনো কথা হয়তো বলছে না। আবার ভাবলাম কালারাই তো বোবা হয়, কথা শুনতে পায় না বলেই উত্তরও দিতে পারে না। হয়তো আবার এমনও হতে পারে গ্রামের মেয়ে লজ্জায় কোনো কথা বলতে পারছে না। একটা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম। তারপর কোথায় যেন মেয়েটা অদৃশ্য হয়ে গেল। বিশাল দোতলা বাড়ি, বাড়ির দরজায়
টোকা মারতেই আশিস বেরিয়ে এসে আমাকে দেখে হতবাক। সে ভাবতে পারেনি যে সত্যিই আমি এসেছি, নাকি আমার প্রেতাত্মা। খাওয়া দাওয়ার পরে 3 তলায় চিলেকোঠার ঘরে আমার ঘুমানোর ব্যবস্থা হলো। চোখে হালকা তন্দ্রা এসেছে। কে যেন বলল, দাদা আমাকে ভুলে গেছো? ঘরের এক কোণে জ্বলছে কেরোসিন তেলের ছোট্ট একটি ল্যাম্প। এখানের লোকেরা বলে দুঃখ হারিনি। স্বল্প তেলে গরিব লোকেরা দীর্ঘ সময় জ্বালিয়ে রাখে এই ল্যাম্প। প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। আমি কাকে দেখছি? স্বপ্ন দেখছি না তো? জেগে আছি না ঘুমিয়ে আছি তার নিশ্চিত হওয়ার জন্য নিজের শরীরে একটা চিমটি কেটে দেখলাম। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম। বললাম, ও তৃপ্তি, তুমি? ঘরের ভেতরে আলো আঁধারির খেলা। বাইরে কাক জ্যোৎস্না ও তার সন্ধিক্ষণে বাটিক ছাপের শাড়ি পরে এলো চুলে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে তৃপ্তি। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি সান্ত্বনা সুরে বললাম, বুঝতে পেরেছি, রাগ হয়েছে অনেকদিন দেখা করিনি বলে, তাই না? কথা দিচ্ছি এবার তা আর হবে না। এখানে একটা স্কুলে শিক্ষক হিসেবে কাজ করব বলেই এখানে এসেছি। এবার তো এখানেই থাকছি। দেখলাম তৃপ্তি কোনো উত্তর না দিয়েই চলে গেল। সকাল হলো। ঝলমলে রোদ্দুরের প্রকৃতির সে কি অপরূপ রূপ। ভাবছিলাম তৃপ্তির সাথে আমার যে দেখা হয়েছিল রাত্রে তা আশিসকে বলি, কিন্তু কে যেন আমার গলাটা চেপে ধরল। আমি কিছুতেই তা বলতে পারলাম না। আর তৃপ্তিকে বাড়িতেও দেখলাম না। বিকেলে আশিসের সাথে বেড়াতে বের হলাম কাছাকাছি নদীর ধারে। ছোট্ট নদী। নদী পার হলেই ফরেস্ট অফিস, তারপর গভীর জঙ্গল। সন্ধ্যা হয়ে আসছে। ঝাঁকঝাঁক পাখি আকাশপথে বাসায় ফেরার জন্য ব্যস্ত। আশিসের সঙ্গে ছিল একটা ক্যামেরা। সে বলল, তুমি আমার ক্যামেরার দিকে ফিরে দাঁড়াও, তোমার এই মুহূর্তকে ক্যামেরা বন্দি করি। আমার ফটো তোলার জন্য ক্যামেরা রেডি করে সুইচে হাত দেওয়ার সাথে সাথে সে বিকট শব্দে গু গু আওয়াজ করতে করতে মাটির ওপর ধপ করে পড়ে গেল। আমি ছুটে গিয়ে দেখলাম সে জ্ঞান হারিয়ে ফেলেছে। আশিসকে হাসপাতালে ভর্তি করা হলো। অনেক পরীক্ষার পর ডাক্তার বললেন হার্ট স্ট্রোক, কোনো কারণে বেশ ভয় পাওয়ার ফলে। আশিস কিছুদিন পরে সুস্থ হয়ে গেল বটে, কিন্তু সবসময় ভয়ের পরিবেশ তাকে গ্রাস করতে লাগলো। সে বোবা হয়ে গেল। ক্যামেরার ছবিগুলো প্রিন্ট করা হলো। আশিস যে ছবিটি তুলেছিল তা দেখে সকলে অবাক। আমি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে ডান দিকে নাকি দাঁড়িয়ে আছে তৃপ্তি। রাত্রে তৃপ্তিকে 3 তলার চিলেকোঠার যেভাবে পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেরূপ পোশাক সে ওই সময়তেও পরেছিল, কিন্তু তার কোমরের নিচের অংশ দেখা যাচ্ছে না, যেন তার শরীরের উপরের অংশ হাওয়ায় ভাসছে। তৃপ্তির বাড়ির লোকেরাই বললেন, প্রায় 1 বছর আগে তৃপ্তি তার বন্ধুদের সাথে বড়দিনের ছুটিতে নৌকায় চেপে কাছাকাছি জঙ্গলে বেড়াতে গিয়েছিল। তাকে হঠাৎ বাঘে আক্রমণ করে। অনেক খোঁজাখুঁজির পর ঘন্টা 2 বাদে তার মৃতদেহ উদ্ধার হলো। কোমর থেকে শরীরের নিচের অংশ বাঘে খেয়েছে। বুঝতে অসুবিধা হলো না যে আমার পাশে তৃপ্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে আশিস ভয় পেয়ে যায় এবং তার ফলেই তা স্ট্রোক করে যায়।